আজকে আমরা একটা মজার বিষয় নিয়ে কথা বলবো। কমিউনিস্টের শুনে মনে করবে যে এটা তো কমিউনিস্ট ইস্যু না, বেশিরভাগই তাই মনে করার কথা আমার ধারণা অনুযায়ী। আগে সাবজেক্টটা বলে নিই। আপনারা সবাই জানেন যে ট্রাম্প এবার ক্ষমতায় আসার পরে, এবার মানে এই বছরের 20শে জানুয়ারি ক্ষমতায় আসার পরে উনি প্রায় একেবারে পুরা দুনিয়াতে যে উন্মাদনা তৈরি করে ফেলছেন তা হলো যে প্রায় সব দেশেই বন্ধু শত্রু নির্বিশেষে, মানে আমেরিকার বন্ধু শত্রু নির্বিশেষে সব দেশের উপরে উনি ট্যাক্স শুল্ক আরোপ করছেন। একটা তুলনা করে দিই, আগের বার বাইডেন আসছিলেন যখন 21 সালের 20শে জানুয়ারি, তখনও উনি এই হুমকি দিয়েছিলেন, বয়ান দিয়েছিলেন যে আমেরিকার হাতে এত অস্ত্র, মানে ব্যবহার করার মতন, অন্যকে টাইট দেওয়ার মতন এমন এত মেকানিজম আমেরিকার হাতে আছে যে এগুলো 2-4টে ইউজ করলে তো সব ঠিক হয়ে যাবে। মিন করতেছিলেন চায়নাকে, বাকি সবাই তো বটেই। তো সেই হিসেবে উনি বলতেছিলেন আমরা মানবাধিকার ইস্যু ব্যবহার করব, আর অবরোধ, স্যাংশনের বাংলা অবরোধ করলাম আমি, স্যাংশন আরোপ করে দেবো, মানে এটা সোজা মানে হলো যে ডলারে ব্যবসা করে, অর্থাৎ আরো স্পেসিফিক্যালি ডলারে ব্যবসা করতে পারবে না। আরো স্পেসিফিক্যালি বললে দুইটা রাষ্ট্রের মধ্যে যখন পণ্যের কেনা বেচা হবে, তখন সম্ভবত এই দোকানে জিনিস কিনতে গেলে যেমন একটা ইনভয়েস লাগে, রসিদ বলি যেটাকে আমরা, সেই রসিদের মধ্যে জিনিসটার দাম কত তা বাংলাদেশের ভিতরে হলে আমরা টাকায় লিখি, আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যের বেলায় ওখানে কোন কারেন্সিতে লিখবো ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওই কারেন্সিটা যদি ডলার হয় তাহলে এই চেকটা যে পেল, যে মাল দিচ্ছে সে একটা ডলারের চেক পেল, এবার সে ডলারের চেকটা নিয়ে কোথায় যাবে, কি করবে? ডলারের চেকটা নিয়ে যে এবার ধরা যাক সেই কোম্পানিটার একটা অ্যাকাউন্ট আছে আমাদের ন্যাশনাল ব্যাংকে, প্রাইভেট ব্যাংক একটা, এটা একটা, ন্যাশনাল ব্যাংকে গিয়ে জমা দিল। ন্যাশনাল ব্যাংক কি করবে? তো তুমি ডলারের চেক, ন্যাশনাল ব্যাংকে কিছু অ্যাকাউন্ট আছে আমেরিকান কোনো না কোনো ব্যাংকে, সেই ব্যাংকে গিয়ে এই ডলারের চেকটা জমা দিবে। তার মানে এমন প্রাইভেট ব্যাংকে জমা দিতে হবে তাকে, যে ইউজুয়ালি সবার থাকে, অন্তত একটা হলেও থাকে, সেই দেশের ব্যাংকে গিয়ে জমা দিতে হয়। জমা দিলে এইবার প্রথমে ওই দেশের ব্যাংক ডলারের টাকে কালেক্ট করবে, মানে চেকে যার অ্যামাউন্ট লেখা আছে, এরপরে তার ইকুইভ্যালেন্ট, না ইকুইভ্যালেন্ট হবে না, ডাইরেক্টলি না, ওর যদি কোনো চার্জ ফার্জ থাকে এগুলো বাদ দিয়ে বাকিটা এই ব্যাংকের, বাংলাদেশের ন্যাশনাল ব্যাংকের ওই ব্রাঞ্চের না, কিন্তু হোল বাংলাদেশ জুড়ে যে হেডকোয়ার্টার আছে ন্যাশনাল ব্যাংকের, সেই ন্যাশনাল ব্যাংকের হেডকোয়ার্টারের আন্ডারে যে এটাকে নস্ট্রাম অ্যাকাউন্ট বলা হয়, অর্থাৎ ডলার অ্যাকাউন্ট একটা আছে আমেরিকায়, একাধিক থাকতে পারে, একটা তো থাকবে, সে অ্যাকাউন্টে ওটা জমা হবে। এবার ওই ডলারটা তুলে আনতে পারবে, তুলে আনার পরে ঢাকার মেন ব্রাঞ্চ এবার ঠিক করে দিবে যেই ব্রাঞ্চে এই অ্যাকাউন্টটা আছে সেই ব্রাঞ্চে ট্রান্সফার করে দিবে। এরপরে বাংলাদেশ ব্যাংককে জানাবে যে এরকম আসছে যেহেতু ডলার, বাংলাদেশ ব্যাংক অনুমতি দিলে বাংলাদেশ ব্যাংক ডলারটা নিয়ে নিবে, ইকুইভ্যালেন্ট ওই দিনের রেট অনুযায়ী আপনাকে টাকায় ট্রান্সফার করে দিবে। এই হচ্ছে পুরো সিস্টেমটা। এখন যদি আপনি ডলারে লিখেন ওই চেক, তাহলে কি হবে? ডলারে লিখতে গেলে এটা আপনাকে অবশ্যই কোনো না কোনো আমেরিকান ব্যাংকের কাছে যায় ভাঙায় আনতে হবে। সরাসরি বাংলাদেশ ব্যাংকে জমা দিলেও বাংলাদেশ ব্যাংক ভাঙায় আনতে পারবে না, আমেরিকান ব্যাংকের ভিতর দিয়ে এটাকে এনক্যাশ করে আনতে আপনি বাধ্য। এখন আসুন, কোনো কারণে মনে করেন আমার দেশটার নাম ইরান, অথবা যে কোনো দেশ, নট নেসেসারি ইরান হতে হবে, যে কোনো দেশ, যেই দেশের উপরে আমেরিকান স্যাংশন আছে। এই স্যাংশন কথার অর্থ বোঝানোর জন্য এত গল্পটা বলতেছি আপনাদেরকে। যেহেতু আপনার দেশের উপরে স্যাংশন দেওয়া আছে, এর মানে হলো আপনি ডলারে কেনা বেচা করতে পারবেন না, ফলে আপনার চেকটা যেমনি ওই ব্যাংকে জমা দিবে, ওই ব্যাংক তখন আপনার রিফিউজ করে দিবে, বলুন না এই চেক ভাঙাইতে পারবো না। আচ্ছা, ঘুষ দিলেন ওই ব্যাংকে, কে দিল?
ন্যাশনাল ব্যাংকের হেডকোয়ার্টার, ঘুষ দিচ্ছে ওখানে, দিয়ে চেকটা ভাগাই নিয়ে চলে আসছে। কেউ জানে না। হঠাৎ একদিন আমেরিকান কোনো একটা ডিপার্টমেন্ট সরকারি অত্যন্ত পেয়ে গেছে, কারণ ওরা প্রায় এটা নিয়ে রিভিউ করে। যখন টের পাবে তখন কি করবে? তখন যেই ব্যাংক টাকাটা মানে ডলারটা এনক্যাশ করে দিচ্ছে, ওই ব্যাংকের উপরে একটা ফাইন ধার্য করবে। একটা উদাহরণ দিই, ইরানের এরকম একটা চেক ক্যাশ করে দিয়েছিল এইচএসবিসি ব্যাংক। এইচএসবিসি হংকং সাংহাই ব্যাংক, বাংলাদেশের শাখা আছে, অনেকের নাম জানেন। হংকং সাংহাই ব্যাংক এই কাজটা করে দিয়েছিল। হংকং সাংহাই ব্যাংকে আমেরিকান গভর্নমেন্ট ফাইন করেছিল প্রায় $2 বিলিয়ন। অনুমান করতে পারেন কি অবস্থা। সো এইবার আমেরিকার হাতের অস্ত্রটা কত শক্তিশালী বুঝতে পারছেন নিশ্চয়ই। সো অবরোধ দেওয়ার মানে হলো এটা, যে আপনি ওই যে ইনভয়েসে অ্যামাউন্টটা আপনি ডলারে লিখতে পারবেন না, আমেরিকান ডলারে লিখতে পারবেন না। আচ্ছা, না লিখলে কি অসুবিধা? সুবিধা কি? পাউন্ডে লিখবো। পাউন্ডে লিখলে অসুবিধাটা হলো, যেহেতু ডলারে কেনা বেচা হয় সবচেয়ে বেশি, ফলে ওই ডলারটা যাকে আপনি দিবেন ও বলবে যে ভাই আমাকে ডলারে চেক দেন, পাউন্ডের চেক দিয়েন না। যদি দেন তাহলে কিন্তু 10% বেশি টাকা দিতে হবে। কেন? কারণ আমি মাল কিনি ভাই ডলারে, এখন আপনি যদি আমাকে পাউন্ডে দেন তাহলে কনভার্সন করতে গিয়ে আমি লস খাবো, তা আমি তো আপনার জন্য লস করতে পারি না। কাজে আগেই চুক্তি হইতে হবে যে আপনি কিন্তু আমাকে পেমেন্ট করবেন ডলার চেকে, আর যদি অন্য চেকে দেন অন্য কারেন্সিতে তাহলে এত % বেশি দিতে হবে। ক্লিয়ার? এটা হলো অনেকটা, মনে করেন বাংলাদেশের 64টা জেলায় 64টা কারেন্সি আছে, আর আপনি চিটাঙের লোক মাল বিক্রি করছেন বগুড়ার কাছে, বগুড়াওয়ালারা বগুড়ার চেক দিচ্ছে একটা। এখন সবচেয়ে বেশি চলে ঢাকার চেক, তো বগুড়াওয়ালারা ঢাকার চেক দিচ্ছে, কায়দা হয়ে গেছে। কিন্তু বগুড়াওয়ালা দিয়ে দিচ্ছে বগুড়ারই চেক। এখন আপনি ফেরার পথে ওই টাকা দিয়ে রংপুরের একটা মাল কিনে আনবেন। এখন যখনই কনভার্ট করতে যাবেন ওখানে আবার একটা আপনার চার্জ যাবে। এই জন্য আপনি বলবেন যে ভাই ওই ঢাকার চেকে না দিলে কিন্তু আপনাকে 10% বেশি, এত % বেশি দিতে হবে। তাহলে বুঝতে পারছেন, তার মানে যেই কারেন্সিটা সবচেয়ে বেশি চলে ওই কারেন্সির চেক হতে হবে। এই সুবিধাটাই ডলার অর্থাৎ আমেরিকান ডলার বা আমেরিকা নিয়ে থাকে। এইটাই অবরোধ। আশা করি বুঝতে পারছেন আপনারা পুরো জিনিসটার মধ্যে ঘাপলাটা কোথায়। আর আরেকটুখানি এডিশনাল ইনফরমেশন দিয়ে রাখি, IMF যখন জন্ম হয় তখন একমাত্র এগুলোকে বলে ইন্টারন্যাশনাল কারেন্সি হিসেবে ডলারকেই নেওয়া হয়েছিল। কেন? আমেরিকা বানাচ্ছে তাই? আমেরিকার সবচেয়ে বড় মালিক IMF এর, সেজন্য তাই? না, বড় মালিক নিঃসন্দেহে, কিন্তু সে কারণে না। কেন? কারণ ইকোনমিক টেকনিক্যাল যুক্তিটা হলো, যেই দেশ সারপ্লাস নয়, সারপ্লাস মানে যেই দেশ বাজারে যা ঋণ আর তার যে আয় হলো কম, এর মানে কি অর্থ নাও দিতে পারে, যেহেতু ওর আয় কম। এটাকে বলে ব্যালেন্স, আয় ব্যয়ের ব্যালেন্সের যে ঘাটতি, ওই দেশের কারেন্সি নেওয়া যাবে না, টেকনিক্যাল কারণ এটা। সো ওই সময় সবচেয়ে সারপ্লাস অর্থনীতির দেশ হলো, রাষ্ট্র ছিল আমেরিকা একমাত্র। বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে হোল ইউরোপ তো একেবারে দেউলিয়া, অতিরিক্ত টাকা ছাপায়, মানে ডলার, সেকালে কিন্তু ডলার মানে গোল্ড ব্যাক কারেন্সি, ফলে ব্যাংকে ডলার না রেখে টাকা ছাপছে, ফলে মুদ্রাস্ফীতি হয়ে গেছে। এই জন্য টাকার উপর এই অর্থের উপর বিশ্বাস করতেছে না, নিতেও চাচ্ছে না। বলে সেই অবস্থায় অন্য দেশের কারেন্সির অবস্থা আরো কাহিল। ফলে ওদের পক্ষে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সেই সময় 2-1 বার আওয়াজে উঠেছিল ফ্রান্স, আমাদেরটা কেন নেওয়া হবে না। তো যখন এই কথা মুখের উপর বলে দেওয়া হলো যে আপনারা তো একটা এমন দেশের কারেন্সি যে কারেন্সিতে ঋণ অনেক বেশি, আপনার আয় অনেক কম, আপনি যেহেতু ঘাটতির কারেন্সি, সেই জন্য আপনার নেওয়া যাবে না। আমরা মোটামুটি বুঝলাম যে কেন আমেরিকা ঘিরে কারেন্সি ব্যবস্থা শুরু হয়েছিল প্রথমে IMF কে কেন্দ্র করে। মানে অনেকে ভাবতে পারে এটা হলো সাম্রাজ্যবাদ,
সেই জন্য ওটার বোধহয় ওর হুমকিতে চাপাই দেওয়া হয়েছিল, না এই কারণে হয় নাই। বিকজ সেই সময় যুদ্ধের পরে এমন কোনো দেশ ছিল না যে সারপ্লাস অর্থনীতি, ফলে আমেরিকা একচেটিয়া ছিল বলে একচেটিয়ার সুবিধাটা সেই পাইছিল আসলে। এখনো যদি কারেন্সি হয়, আবার যদি ঠিক করার সময় হয়, আবার যদি পুনর্গঠিত হয় আইএমএফ, যেটা কমিউনিস্টদের অকল্পনীয়, কমিউনিস্টরা আইএমএফটাকেই ঠিক মতন বুঝল নাই যে এখন সময় হয়ে গেছে হিস্ট্রিতে আইএমএফেরও বদল হয়ে যাওয়ার। এটাই আগামী দিনের ব্রিক্স, BRICS যেটা দেখছেন, ওটাই হলো ব্রিক্সের ভিতরে যা কিছু তৈরি হচ্ছে এতে আগামী দিনের আইএমএফ হবে না। IMF 2 নাম দেওয়া হতে পারে, ব্রিক্স নামটাই বসে যেতে পারে, নাম কি হবে সেটা কোনো কথা না, কাজ করবে আইএমএফ এর কাজটা করবে তখন ব্রিক্স। অর্থাৎ ওটাতে তখন সবচেয়ে বেশি মালিকানা থাকবে চাইনিজদের, এবং সবচেয়ে বেশি সারপ্লাস হওয়ার দেশ চায়নারা, সেই জন্য এরকম হবে। এর চেয়ে বেশি আপাতত বলছি না, পরে সময় বলে বলবো। এটা মূল কথা। এখন আসি যে কথা বলতেছিলাম, যে বাইডেন মনে করেছিল যে আমি আসলে কথাটা তো বাড়িয়ে ফেলেছি, ওই স্যাংশন কথাটার অর্থ কি, তাৎপর্য কি, এই স্যাংশন বুঝে থেকে এত দূর আমি আসছি যে আপনার ইনভয়েসে কার কারেন্সি লিখবে ওখান থেকে আসে স্যাংশন। তাহলে এই স্যাংশন দিয়ে আপনাকে ডলারে কেনাবেচা বন্ধ করে দিতে পারে। এটা বিশাল অস্ত্র আমেরিকার জন্য। প্লাস আরেকটা অস্ত্র বলেছিলাম যে আমাদের মতন হাসিনার দেশে সে স্যাংশন দিয়া বিরোধী দলকে রাস্তায় নামা দিয়েছিল। 21, 22, 23 সালে যে রাস্তায় আন্দোলনটা দেখেছিলেন, এটা আমেরিকানদের, বাইডেনের আমেরিকানদের স্যাংশন দিয়েছিল আসলে। বাংলাদেশকে ডাকে নাই ইভেন। 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস, মানবাধিকার দিবসে বেশ কিছু দেশকে আমেরিকায় দাওয়াত করছিল বাইডেন, বাংলাদেশকে ডাকে নাই। তাহলে এটা একটা ইয়ে আর কি। সে মানবাধিকার নিয়ে চাপ দেওয়া আর স্যাংশন নিয়ে চাপ দেওয়া, এই ছিল বাইডেনের অস্ত্র। ওকে, গত ওবামার আমল থেকে যদি ধরি, ওবামার আমল 2009 সাল, 9 সালের 20শে জানুয়ারি ওবামা ক্ষমতায় শপথ নিয়েছিল। তখন থেকে এই পর্যন্ত যতগুলো প্রেসিডেন্ট আসছে, প্রত্যেকটা প্রেসিডেন্ট এরকম একটা না একটা অস্ত্র হাতিয়ার করে নিয়ে আসছে, আর এই হাতিয়ার দিয়ে সবাইকে ঠিক করে এলাম, চীন সহ আমাদের বিরোধিতা করো, এত সাহস, এই ছিল তাদের বলচাল। কিন্তু প্রত্যেকটা প্রেসিডেন্ট ফেল করছে, তার যা অস্ত্র নিয়ে আসছে সে অস্ত্র তার কাজে লাগে নাই। লাস্ট এখন আসছে ট্রাম্প সাহেব। ট্রাম্প সাহেবের হাতে অস্ত্রটা কি? এই হলো আমাদের সাবজেক্ট আজকে। ট্রাম্প সাহেব যে সাবজেক্ট নিয়ে আসছে তা হলো, আমি ট্যাক্স ধরবো, শুল্ক। ওকে, শুল্ক প্রথমে বলে রাখি, শুল্ক জিনিসটা হলো এমন, শুল্ক জিনিসটা ইকোনমিতে নেগেটিভ। এটা শুনলে অনেকে এটা কেমন কথা কইলেন, শুল্কই ধরা যাবে না, শুল্ক ধরাটা খারাপ। আমি বলতে যাচ্ছি হ্যাঁ তাই, আসলে খারাপ। কোন অর্থে? গ্লোবাল ইকোনমি, কমিউনিস্ট যে কথাটা শুনলে রাগ করবে, সেই কথাটা এখন বলবো। গ্লোবাল ক্যাপিটালিজম যদি জারি রাখতে হয় তাহলে শুল্ক কমাইতে হবে। শুল্ক সেখানে মারাত্মক নেগেটিভ পয়েন্ট। মানে কি কথা কইলাম আমি? মানে হলো, আমি তো উল্টা শব্দটা ধরি একটা, এটাকে বলে যে ইকোনমিক ন্যাশনালিজম বলে একটা শব্দ আছে। ইকোনমিক ন্যাশনালিজম মানে যেই ন্যাশনালিজমটা ইকোনমি বিষয়ক জিনিসের উপরে বেশি গুরুত্ব দেয়। এর অপোজিটটা ছিল আমরা যে ন্যাশনালিজম চিনি বা ন্যাশনালিস্ট চিনি, ওটা পলিটিক্যাল ন্যাশনালিজম। এভাবে যদি বলি তাহলে ফারাকটা বোঝা যাবে। তাহলে একটা পলিটিক্যাল ন্যাশনালিজম আছে যেটাকে আমরা ন্যাশনালিজম বলে বুঝেছি, ওটা আসলে পলিটিক্যাল ন্যাশনালিজম, রাজনৈতিক দিকটা গুরুত্বপূর্ণ। আর এর পাল্টা ইকোনমিক ন্যাশনালিজম বলে একটা আছে। পলিটিক্যাল ন্যাশনালিজমের ভিতরে ইকোনমিক ন্যাশনালিজম থাকে, কিন্তু ওটা অতটা আমি কখনো ঘাটতেই দেখি নাই। কি সেটা ইকোনমিক ন্যাশনালিজম বলতে তাহলে কি বোঝাবে? ইকোনমিক ন্যাশনালিজম বলতে বোঝাবে নিজেই কামাবো নিজেই খাবো। মানে হলো আমি এমন কিছুই প্রডিউস করবো না যেটা দিয়ে আমাকে আরেক দেশে বেচতে হয়। অর্থাৎ একদম স্ট্রেট কাট বললে আন্তরাষ্ট্রীয় বাণিজ্য বলে কিছু থাকবে না। কত ভালো করে বুঝেন। কার্ল মার্কসের কাছে ধারণাটা ছিল, আপনি যদি জার্মান ইডিওলজির শেষের দিকে যান পাবেন। উনি যখন বলতেছে শ্রমের মুক্তির জন্য এটা এসেনশিয়াল যে গ্লোব জুড়ে একটা এক্সচেঞ্জ হতে হবে। এই যে মার্কসের এক্সচেঞ্জ শব্দটা কেন আমি বারে বারে বলি, যেটা সাংঘাতিক হিস্টোরিক্যাল ধারণা একটা,
এবং এটা বহুদিন চলবে। এটা এমন ক্লাসিক ধারণা, ক্লাসিক বলি আমরা সেটিকেই, যে ধারণাটা সহজে ভাঙে না সময়ের সাথে সাথে। আগামী 100 বছরও যদি চলে তবে তবুও এক্সচেঞ্জ শব্দটার প্রয়োজনতা থেকে যাবে, এক্সচেঞ্জ ধারণাটার প্রয়োজনীয়তা থেকে যাবে। এই অর্থে এক্সচেঞ্জ ধারণাটা ক্লাসিক ধারণা। আর বহু ইকোনমিস্ট দুনিয়াতে আসছে, আমার বিচারে মার্কস যে জায়গা থেকে এক্সচেঞ্জ শব্দটা বুঝছে, এটা এত ব্যাপক চিন্তা করতে পারবে না। অন্যদের কাছে এক্সচেঞ্জ জিনিসটা হলো যে মনিটারি জিনিস, টাকা পয়সা বিষয়, অর্থনীতি বিষয়। মার্কসের কাছে না, মার্কসের কাছে এক্সচেঞ্জ জিনিসটা ইনক্লুডিং হিউম্যান রিলেশন, ওটাও এক্সচেঞ্জ। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বেস্ট এক্সচেঞ্জ রিলেশন। আপনি ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ করতেছেন, ভাষা বিনিময় করতেছেন, হিউম্যান রিলেশন, ইভেন সেক্সুয়াল রিলেশন, দ্যাট ইজ অলসো এক্সচেঞ্জ। এবার বুঝছেন এক্সচেঞ্জ কতটা কত ব্যাপক জায়গা থেকে দেখছে মার্কস। আপনি আরেক বন্ধুর সাথে পাশের গ্রামের লোকের ভাষা বুঝেন না, কিন্তু আপনি তার সাথে ভাষা বিনিময় করছেন, সো ইউ আর এক্সচেঞ্জিং ল্যাঙ্গুয়েজ। সো এক্সচেঞ্জ ছাড়া ল্যাঙ্গুয়েজ হবে না, ইভেন নিজের গ্রামেও হবে না। ভাষা শ্রীবৃদ্ধি হয়, আরো ক্ষমতাবান ভাষা হয়ে উঠে। ক্ষমতাবান ভাষা মানে কি? না, কার্যের ক্ষমতা না। ক্ষমতাবান ভাষা মানে যে এক্সপ্রেশনটা মানুষ যা বলতে চায়, তার শব্দটা বললেই মানুষ বুঝে ফেলে। যে শব্দটা যত ভালো বুঝাই পারে সে তত ভালো এক্সপ্রেসিভ ভাষা, এক্সপ্রেসিভ শব্দ। এই ক্ষমতাটা সব ভাষায় থাকে না। কিছু কিছু শব্দ আছে, যেমন বরিশালের ভাষা আছে একটা খাদিম দেওয়া। খাদিম মানে ভাত বেড়ে দেওয়া। দেখেন শব্দটার এমনই মিনিং যে বললে পরে আপনার একটা ধারণা, ও আচ্ছা, খাদ্য থেকে খাদিম আসছে। এরকম অনেক আঞ্চলিক ভাষা আছে আমার, যেটা কোনো একটা ডিস্ট্রিক্টের ভাষাটা বেশি এক্সপ্রেসিভ, এটা বলে এক্সপ্রেশনটা এমন যে দ্রুত বাকি সবাইকে, সবাই বাঙালি বাংলা কথা বলি, এবং সব ডিস্ট্রিক্টেরই একটা করে খাদিমের ইকুইভ্যালেন্ট শব্দ আছে। কিছু না হলে যে ভাত বেড়ে দেওয়া তো শব্দ আছেই। তো দেখা গেল খাদিম দেওয়া বললে একটা মানুষ বলতে তাড়াতাড়ি বলতে যাচ্ছে কি আসলে। এই জন্য যার এক্সপ্রেসিভ হয় এই ভাষাটা, তখন দেখা যায় ওই যে ঢাকায় এসে যে গোটা দেয়, সবগুলো ডিস্ট্রিক্টের ভাষা গোটা দিয়ে একটা ভাষা হয়, যেটা এই ভাষায় দেখা যায় ওই খাদিমটা সবার আগে উঠবে। যেই ভাষাটা এক্সপ্রেসিভ হবে ওই ভাষাটা লোকে বেশি ব্যবহার করবে, মানে সে বরিশালী কিনা সে আর খেয়াল করবে না, যেহেতু ভাষাটা বেশি এক্সপ্রেসিভ। এই জন্য অনেক ইংলিশ শব্দ ঢুকে গেছে। উল্টা হয়েছে, দেখেন ডাকাত শব্দটা আমাদের এখান থেকে নিয়ে গেছে ব্রিটিশরা, ডকায়েত বলতেছে। উল্টাটাও হয়, এরকম না যে সব খালি ওদের কাছ থেকে আসছে। সো ল্যাঙ্গুয়েজ একটা এক্সচেঞ্জ আসলে। এই জন্য মার্কসের জায়গা থেকে দেখেন ওর কাছে এক্সচেঞ্জ শব্দটা কেন গুরুত্বপূর্ণ, এবং মারাত্মক গুরুত্বপূর্ণ শব্দ একটা। তাহলে এখন আসেন আন্তঃরাষ্ট্রীয় এক্সচেঞ্জ বলছিলাম আমি, এইটা হলো বাণিজ্য। আমাদের দেশের ভিতরে হয়, আপনি দোকানে গেছেন, মুদির দোকান থেকে কিছু কিনছেন, পয়সা দিয়েছেন, ঠিক আছে, ওই মুদির দোকান ধরো আবার চকবাজার থেকে পাইকারি দোকান থেকে আনছে, ওটাও একটা এক্সচেঞ্জ। তো সবই তো এক্সচেঞ্জ, দেশের ভিতরে এক্সচেঞ্জ এগুলা। কিন্তু যখন দুটো রাষ্ট্রের মধ্যে এক্সচেঞ্জ, এই কল্পনাটা স্ট্যালিনের সমাজতন্ত্রের মধ্যে নাই। অবাক হয় না? সৌভাগ্য আর দুর্ভাগ্যবশত সোভিয়েত ইউনিয়ন এত বড় ছিল, 15টা রাষ্ট্র, সবকিছু নিজেরাই দেশে, অর্থাৎ বৃহৎ সোভিয়েত ইউনিয়ন দেশে কোথাও না কোথাও বানানো যায়। ফলে কোনো কিছু বাইরে থেকে না আনলেও চলে তার। ফলে এই সমাজতন্ত্রের অর্থ হয়ে গেছিল বাইরে থেকে কোনো কিছু আনতে হবে কেন, সমাজতন্ত্র মানেই আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য, দরকার নেই। আচ্ছা, কিন্তু এত অসুবিধা হলো আমাদের মতো যারা ছোট দেশ, এখন আমি সব দেশ পাবো কোথায়? এমনও তো হয় যে ধরেন আমার ফ্যাক্টরিতে অনেক কিছু বানাই, কিন্তু তার ভিতরে একটা ছোট্ট জিনিস আছে, 2 পয়সা দামও না, কিন্তু ওটা এমন মেটেরিয়াল দিয়ে বানানো হয়, ওটা একমাত্র চীনে পাওয়া যায়, কি আমেরিকায় পাওয়া যায়, কি নাইজেরিয়া পাওয়া যায়। এখন ওইটা না আনলে তো আমার পুরো ফ্যাক্টরিটা চলবে না। এখন আমি কোথা থেকে পাবো? আমি যদি আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যের ব্যবস্থা বলে কিছু না থাকে, তাহলে আমি ওইটা পাবো কই? তো সমস্যাটা হচ্ছে ছোট দেশের, আর বেশি দেশই ছোট দেশ।
কত ছোট, সবাই তো আর সোভিয়েত ইউনিয়ন না। তো সোভিয়েত ইউনিয়নকে দাঁড় করানো হয়েছিল ওইভাবে, যাতে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যের ডিপেন্ডেন্সি না হয়। এই জন্য ইভেন যাদেরকে সোভিয়েত ব্লকের রাষ্ট্র বলি, তারাও ইন্টারডিপেন্ডেন্ট না, আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে বিশ্বাস করতো না এবং ছিল না সম্পর্ক। সম্পর্ক হলো ইডিওলজিক্যাল, আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য অর্থের সম্পর্ক না। আর একটা মারাত্মক কথা বললাম আমি, ইডিওলজিক্যাল সম্পর্ক, ওটাও একটা এক্সচেঞ্জ মার্কস হিসেবে, কিন্তু ইডিওলজিক্যাল এক্সচেঞ্জ এটা, কিন্তু ইকোনমিক এক্সচেঞ্জ বলে কিছু ছিল না। যে কথা থেকে আমরা ওদিকে গেছিলাম সেটা হলো যে ইকোনমিক ন্যাশনালিজম কি। তাহলে বেসিক্যালি স্ট্যালিনের যে অর্থনীতি, তাকে আপনি যতই সমাজতন্ত্রে বললে গায়ে পালিশ লাগান না কেন, ওটা ছিল একটা ইকোনমিক ন্যাশনালিজম। ওই যে নিজেই বানাবো, নিজেই খাবো, কাউরে দেবো না, ঠিক আছে। আর যখনই আপনি এক্সচেঞ্জ করবেন, আপনি যা বেশি ভালো বানাতে পারেন, দক্ষ বানাতে পারে, কম পয়সা বানাতে পারে, সব ওটা অন্য দেশ নিতে চাইবে। ও বানাতে গেলে এটার দাম চতুর্গুণ পড়ে যায়। সোভিয়েত ইউনিয়ন, এখনকার রাশিয়াতে এখন কিন্তু একটা প্রিন্টার বানাতে পারে না, ও এইচপি প্রিন্টার বা ইভেন দক্ষিণ কোরিয়া প্রিন্টার বানাইতে পারে, ওখান থেকে প্রিন্টার কিনে নিয়ে যাচ্ছে সে, বুঝেন? কারণ ওর কাছে আইটি টেকনোলজিতে লেট কামার তো সে, আর ইন্টারন্যাশনাল সে কানেক্টেড তো ছিল না, ওই যে বাণিজ্যের কারণে কার সঙ্গে তার বাণিজ্য সম্পর্ক ছিল না। তো এটা এমনি এমনি 91 সালে ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, 1 বছর লাগে নাই, ভাঙা 15টা রাষ্ট্রই IMF এর মেম্বার হয়ে গেছে ওই 1 বছরে। কারণ মেম্বার না হলে পরে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য হবে না, এবং এর আগ পর্যন্ত কেউ মেম্বার ছিল না। একবার খালি অ্যাপ্লাই করেছিল পোল্যান্ড, যখন জন্ম হয় 45 সালে। IMF রেডি ছিল দিতে, আমেরিকান গভর্নমেন্ট দিতে দেয়নি। এটা আমেরিকান হিস্ট্রি পড়লে পাবেন কাহিনীটা, ঠিক আছে। ইভেন IMF আর্গু করতেছিল যে আমাদের লক্ষ্য তো একদিন না একদিন আমরা একটা গ্লোবাল ক্যাপিটালিজম চালু করব। এবার দেখেন, যেটাকে আমি গ্লোবাল এক্সচেঞ্জ বলছি, ওটাই তো আসলে গ্লোবাল ক্যাপিটালিজম। এই জন্য বললাম যে গ্লোবাল ক্যাপিটালিজম বললে কমিউনিস্টরা মাইন্ড করবে, যারা মনে করে তাদের লক্ষ্য ক্যাপিটালিজমের উপরে ফাড়ায় দেওয়া। সেখানে আমি এখন বলতেছি ক্যাপিটালিজম গ্লোবাল কেমনে হবে ওইটার ব্যবস্থা বলছি এই জন্যই ইট ইজ এ রিয়েলিটি। ফাইনালি ক্যাপিটালিজমটা দাঁড়ায় গেছে একটা গ্লোবাল ক্যাপিটালিজম, এবং আমরা সবাই এখন গ্লোবাল ক্যাপিটালিজমের অংশ। সোভিয়েত ইউনিয়ন বলে যেটা আমরা বানাইছিলাম, হতে পারে সেটা অতি ভালো, হতে পারে সেটা চালু করতে পারলে, টিকাইতে পারলে অনেক ভালো কিছু হতো, কিন্তু স্টিল ওটা গ্লোবাল সমাজতন্ত্র হইতো না। এই যে গ্লোবাল হতে গেলে পরে এক্সচেঞ্জ, মুদ্রা, এগুলো কি করবেন আপনি? এগুলো নিয়ে তো কোনো আইডিয়া না মার্কস দিয়ে গেছে, না স্টালিনের প্র্যাকটিসের মধ্যে ছিল। এবং মার্কসের ইমাজিনেশনের মধ্যে অতদূর ইমাজিন করার অবস্থাই তার ছিল না। মারা যাচ্ছে 1883 সালে, তখন দুনিয়া এত ডেভেলপ করে নাই। ইভেন লেনিনেরও ভাষ্য পাবেন না। তাহলে মূল বিষয়টা তাহলে গ্লোবাল এক্সচেঞ্জ। সেখান থেকে তারা মুরতগিরি দেখায়, আমেরিকান প্রেসিডেন্টগুলো জিতে আসে আর বলে এইটা দিয়ে আমি অমুকটা করবো, করে সবাই দেখাই দিব, চীন ঠেকাই দিব। তাহলে ট্রাম্প আসছিল এই যে আমি শুল্ক ধরবো। এই যে শুল্ক ধরা মানে কি? তাহলে আপনার দেশের পণ্য আছে, আপনার দেশের পণ্য আমার চেয়ে ভালো বানায়, কোয়ালিটিতে ভালো, দামও সস্তা, কিন্তু আমি আসতে দেবো না। আটকাবো কি করে? আমার দেশে ঢুকলে আমি ট্যাক্স ধরবো, এই যে ট্যাক্স, শুল্ক। তাহলে শুল্ক হচ্ছে আরেকটা কায়দা। আপনি ওই যে অন্য দেশ থেকে তো নিবেনই না, অন্য দেশের জন্য সস্তা হয়, আপনি যদি ঢুকে না পড়তে পারে এটার জন্য বাধা দিবেন। ট্যাক্স হচ্ছে সেই জিনিস। তাহলে ট্যাক্স যদি চালু থাকে, তাহলে গ্লোবাল ক্যাপিটালিজম, গ্লোবাল এক্সচেঞ্জ, গ্লোবালি আন্তঃরাষ্ট্রীয় বিনিময় অসম্ভব। ট্যাক্স হচ্ছে তাহলে এমন একটা জিনিস যে গ্লোবাল ইকোনমি বলে কোনো কিছুকে দাঁড় করাইতে দিবে না। এটা আজকের কথার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা বললাম। এটা বাকিটা ভেবে দেখেন আপনারা, আমার কথাটা বুঝতে পারবেন। তখন বেরোতে হবে কিন্তু সমাজতন্ত্র থেকে আগে, কারণ আগে বলেছি যে স্টালিন আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যের দরকারই নেই, আমার সমাজতন্ত্রের মধ্যে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যের দরকার নেই, এটা ধরে নিয়ে উনি সমাজতন্ত্রটা করছিলেন। এই কারণে 91 সালের ডিসেম্বর পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের সাথে কারো এক্সচেঞ্জ ছিল না। আর অনেকে
মানে খুব জটিল প্রশ্ন করার স্বভাব আছে না, বলে যে গাছের পাতাটা যদি পানিতে পড়ে তাহলে এরকম হবে, আর যদি ডাঙায় পড়ে তাহলে এরকম হবে। তো বলা হচ্ছে একটা নোয়াখালীর লোক, সে বলে আচ্ছা যদি অর্ধেক অর্ধেক হয় তখন কি হবে? অর্ধেক পানিতে পড়ছে, অর্ধেক ডাঙায় পড়ছে। ক্রিটিক্যাল প্রশ্ন করার লোকের সব হচ্ছে এরকম। সেরকম একজন যদি বলে বসে আমাকে প্রশ্ন যদি এরকম করে যে এই যে বললাম এরকম যে হইছে, তাইলে এখন বলেন তো দেখি যে কিউবাতে আমরা পাট বেচলাম কেমনে? শেখ মুজিবুর আমলে কিউবাটাকে আমরা পাট বেচতে গেছিলাম, আমেরিকারা ভর্তি দেয় নাই, শেখ মুজিবুর অর্থনীতি ভেঙে পড়ছিল এই কারণে। একটা উদাহরণ দেয়, তাহলে কিউবাতে আমরা পাট বেচলাম কেমনে? উত্তরটা হলো এই যে আপনার দেশের পাটের দাম কত সেটা তো আপনার দেশের টাকায় আপনি জানেন, মুদ্রায় জানেন। কিউবা একটা আন্দাজ করতে পারে, প্লাস ইন্টারন্যাশনালি আমরা অন্যান্য দেশে পাট বেচি, ফলে ওখানে একটা ডলারের দাম আছে। এবার ওই জিনিসটা ইকুইভ্যালেন্ট আপনারটা কত কাছাকাছি হইতে পারে এরকম একটা ধারণা করা যায়, এক্সাক্ট করা যায় না। তাতে $2-10 এর ক্ষতি হতে পারে অথবা ওর ক্ষতি হতে পারে। এরকম ভাবে আমরা কিউবাতে পাট বেচছি চাইছিলাম আর কি, পারি না। সো প্যারালালি একটা গ্লোবাল ইকোনমিক সিস্টেম আইএমএফ একটা থাকতে হয় বলে, থাকলে পরে তাহলে আপনি একটা আন্দাজ পেতে পারেন, সেইটা দিয়ে আপনি একটা চলছিলেন ছোটখাটো বিনিময় বলে। আজকাল যেমন একটা ডলারে কয়টা শার্ট পাওয়া যাবে ওটাকে স্পেসিফিক বলতে হবে, আর এটা বলা সহজ, প্রতিদিনই সকালে আইএমএফ এর রেটটা টাঙিয়ে দেওয়া থাকে, ফলে আপনার কারেন্সির কত মান, ফলে কয়টা শার্ট পাওয়া যাবে এটা যে কেউ বের করতে পারবে। তো এই জিনিসটা আপনি ভিতরে ঢুকে নেয় মেম্বার হন নাই, ফলে তো কোনো সুযোগ ছিল না সেখানে। তাহলে এলো ক্রিটিক্যাল প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। এনিওয়ে এখন আমরা আস্তে আস্তে ঢুকবো সেই শুল্ক অস্ত্র। তাহলে ট্রাম্প নিয়ে আসছে শুল্কের অস্ত্র, বাইডেন যেমন স্যাংশন মানবাধিকার নিয়ে আসছে, কোনোটাই কাজে লাগে নাই। কাজে লাগে না সবচেয়ে বড় প্রমাণ হলো 23 সালের মাঝামাঝি উনি বুঝে গেছে উনি হেরে যাচ্ছেন, উনি হাসিনার সাথে আপোষ করে ফেলেছেন। আপোষ করছেন বলে 24 সালের 7 জানুয়ারি ইলেকশনটা হইতে পারছে। আর ইলেকশন হওয়ার 1 মাসের মধ্যে 5ই ফেব্রুয়ারি উনি চিঠি লিখতেছেন হাসিনা গেছে, আমরা এখন থেকে একসাথে কাজ করব। এর মানে তার এই অবরোধ করে কাজে লাগে নাই। আর আমার তারেক জিয়ার মতো নেতা ছিল, ফলে আমরা 3 বছর আন্দোলন করেও হাসিনাকে ফেলতে পারি নাই, তাহলে ওর দিকেও হয় না, এটা কোনো কাজে লাগে নাই। এখন বাইডেনের এই 4 বছরে এই যে প্রোগ্রাম দিয়ে আইলো, এতে লাভটা কি হলো? দেশের লোককে বুঝাইতে পারছে? আমেরিকার সুবিধা আছে একটা, প্রেসিডেন্ট যখন ক্ষমতা আসে তখন যে বয়ান দেয়, ক্ষমতা শেষ হয়ে গেলে ভাই কেউ আর জিজ্ঞেস করে না ভাই লাভ হয়েছে কি। এটা অদ্ভুত জনগোষ্ঠী বলতে পারে, সবসময় নিজের লাভটা দেখি যারা। এই জন্য কি বলে ক্ষমতা আসছেন ওইটা ইম্পর্টেন্ট না, ওর নিজের লাভ হলে সব ঠিক আছে, লাভ বোধ হয় যদি তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে ট্রাম্প বাবাজি নতুন অস্ত্র নিয়ে আসছিল শুল্ক আরোপ করবে। ওকে, তাহলে শুল্ক আরোপ করলে কি হবে? উল্টো করে আরেকটু বলি আবার, গ্লোবাল ক্যাপিটালিজমটা চালুর জন্য আমেরিকাকে এক্সপেরিমেন্ট করতে হয়েছিল, এমনি এমনি হঠাৎ করে চালু করে নাই। 45 সালকে যদি ধরি, আমেরিকানরা গ্লোবাল নেতৃত্বে এসেছে, গ্লোবাল ইনস্টিটিউশন বানাইছে, ইকোনমিক ইনস্টিটিউশনটা বানাইছে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক দুইটাই, আর পলিটিক্যাল ইনস্টিটিউশন বানাইছে, গ্লোবাল পলিটিক্যাল ইনস্টিটিউশন বানাইছে জাতিসংঘ। এই দিয়ে সে শুরু করেছিল, কিন্তু তখনই সে কিন্তু গ্লোবাল ক্যাপিটালিজম শুরু করবে এটা এই সিদ্ধান্ত নিতে পারে নাই, এক্সপেরিমেন্ট করে বেরোচ্ছে। এক্সপেরিমেন্টটা মোটা থেকে বললে, অল্প কথায় বললে, আমেরিকান পণ্যটা নিয়ে এসে বাংলাদেশে বেচবে নাকি আমেরিকান ক্যাপিটাল নিয়ে এসে বাংলাদেশে ধার দিবে? কোনটা দিয়ে ব্যবসা করলে বেশি ভালো হবে ওদের জন্য, ওদের বৃদ্ধির জন্য এটা সুন্দর হয়? এইটার এক্সপেরিমেন্ট করতে করতেই দিন গেছে। এইটারই যখন এক্সপেরিমেন্ট করে মোটামুটি শিওর হয়েছে 80 সাল সেটা। আচ্ছা, তার আগে কি করেছিল? সিঙ্গাপুরের জন্ম দেখেন তাহলে বুঝবেন। সিঙ্গাপুরের জন্ম 53 আশেপাশে। সিঙ্গাপুরটা ছিল আসলে মালয়েশিয়ার একটা দ্বীপ, ওটা কেটে আলাদা করে একটা আলাদা রাষ্ট্র বানানো হয়েছিল। কারণ তখন আমেরিকানরা এক্সপেরিমেন্ট করতেছে যে আমাদের মতন দেশে থার্ড ওয়ার্ল্ডে সে কি নিয়ে যাবে, তার ক্যাপিটাল বিনিয়োগ নিয়ে যাবে নাকি প্রোডাক্টটা নিয়ে যাবে, এটা শিওর ছিল না সে। ফাইনালি সে বলে আচ্ছা দুইটাই হোক, দেখি প্রোডাক্ট তো নিয়ে যাওয়া শুরু করি। প্রোডাক্ট নিয়ে যাবো কোন কায়দায়?
প্রোডাক্টটা আগে নিয়ে এসে আমাদের চক বাজারের মতন একটা পাইকারি বাজার লাগে না, এই পাইকারি বাজার আর দাম করার গোডাউনটা বানাইছিল সিঙ্গাপুরে। এই জন্য সিঙ্গাপুর বিখ্যাত, কুখ্যাত বারবার। পরবর্তীকালে দেখেন বাংলাদেশ থেকে যত কম্পিউটারের আইটেম আসে এখনো আসে সিঙ্গাপুর থেকে। সিঙ্গাপুরে যে সস্তা কোথাও পাইবেন না। সেম এটা হলো আমাদের দিকে এশিয়ায়, মিডল ইস্ট থেকে আফ্রিকায় যায়, আফ্রিকার গেটওয়ে দরজাটা হলো দুবাই। আফ্রিকায় যে কোনো কিছু কিনতে যান মার্কেট মানে চক বাজারটা হলো দুবাই। এই হচ্ছে গ্লোবাল ইকোনমি যে বড় হবে এখন, তখন চক বাজার লাগবে। এগুলো হচ্ছে সেই সিম্পটম। তাহলে আমেরিকানরা প্রথমে শিওর ছিল না কোন পথে আগাবে। 80 দশক না, একদম এক্সাক্ট 80 সালে তারা শিওর হয়ে যায় এই পথে আগাইতে হবে। এই জন্য খেয়াল করেন বাংলাদেশের গার্মেন্টস শুরু হচ্ছে 1980 সালে। কেন গার্মেন্টস এই ডিটেল আমি এখন যাচ্ছি না, আমাদেরকে শুল্কের দিকে আপাত আগাইতে হবে। ওকে, তাহলে শুল্ক আরোপ তাহলে কি? শুল্ক আরোপ হলো আসলে আন্তঃরাষ্ট্রীয় যে বাণিজ্য থেকে বাধা দেওয়া। ঠিক আছে? তার মানে ট্রাম্প এমন একটা অস্ত্র নিয়ে আসতেছে যে অস্ত্রটা এগেনস্ট 1980 গ্লোবাল ইকোনমি বৃদ্ধি লাভ করা ছিল। এটার নেতা ছিল আমেরিকা। তার নেতৃত্বে 1980 সালে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য শুরু হয়ে যায়। এটাকে আবার কমিউনিস্টরা বলে গ্লোবালাইজেশন, এবং তারা গ্লোবালাইজেশনটা নেগেটিভ শব্দ হিসেবে মনে করে। এটা বলে রাখলাম আপনাদেরকে, বাকিটা খুঁজে নিন আপনারা। তাহলে সেই গ্লোবালাইজেশন শুরু হয়েছিল 1980 সালে। আর ট্রাম্প এসে করতেছে উল্টা, ট্যাক্স ধরতেছে। ট্যাক্স ধরা মানে তো গ্লোবালাইজেশন যাতে না হয়। যেমন লেটেস্ট আরেকটা ট্রেন্ড আছে, এই যে গ্লোবাল বাণিজ্যের ভিতরে আরেকটা কি করা যায়, ট্যাক্স আরো কত কমানো যায়। সেইটার নাম হলো, হেডলাইন হলো ভ্যালু শেয়ারিং, ভ্যালু অ্যাডেড শেয়ারিং। ভ্যালু অ্যাডিশন মার্কসের কথা। মার্কসের চোখে ভ্যালু অ্যাডিশন মানে র মেটেরিয়াল আছে, র মেটেরিয়াল এবার লেবার ঢুকাইলেন, প্রোডাক্ট বেরিয়ে আসলো, ভ্যালু অ্যাড হলো। এই যে ভ্যালু অ্যাড হলো। তাহলে ভ্যালু অ্যাড মানে কি? ভ্যালু মানে শ্রম, স্ট্রেট কাট। ভ্যালু মানে শ্রম ঢুকাইছেন। এই জন্য কাঁচামালটার কাঁচামাল নাই, কাঁচামালটা এখন রূপান্তরিত প্রোডাক্ট হয়ে গেছে, ফাইনাল প্রোডাক্ট। এবার ওটা বেচা যায় এবং ওটার দাম বেশি কাঁচামালের চেয়ে। বাড়তি দামটা এই যে বাড়তি মূল্য এখান থেকে আসছে, মার্কসের বাড়তি মূল্যের ধারণাটা এখান থেকে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে এবার? তাহলে এবার বাড়তি মূল্যটা আসতেছে আর ভ্যালু এডিশনের বিষয় আসতেছে। এটা চাইনিজরা খুব বেশি জোর দিচ্ছে এই জায়গাটা। ওরা বলছে কমন ভ্যালু এডিশন করতে হবে। একটা প্রোডাক্ট আমরা 10 জনের একটা ইকোনমিক জোট বানাইছি, যেমন আসিয়ান, যেমন ধরেন। এবার ওরা করবে কি, প্রত্যেক দেশই ওই অর্ধেকটা প্রোডাক্ট তৈরি হবে, তার দেশ থেকে কিছু ভ্যালু অ্যাড হবে, মানে কিছু শ্রম যোগ হবে, পরের ফেজটা চলে যাবে পরের দেশে, সেও ভ্যালু অ্যাড করবে। এর সার্কেলে ঘুরতে ঘুরতে ফাইনাল যখন 10টা পৌঁছেছে তখন প্রোডাক্টটা রেডি হয়ে গেছে। এবার প্রোডাক্টটা 10টা দেশেই ভাবে ইউজ করতেছে। তাহলে সবাই ভ্যালু অ্যাড করবে এবং সবাই ওটা ব্যবহার করবে। এটা হচ্ছে আগেরটা হচ্ছে বেটার। আগেরটা ছিল কোন দেশ এটা সবচেয়ে কম শ্রম দিয়ে বানাইতে পারে, দক্ষতার সাথে। তাহলে ওই দেশের পণ্য, এক একটা দেশ যদি এক একটা পণ্যে উস্তাদ হয়ে যায় তাহলে একটা গ্লোবাল এক্সেস শুরু হয়ে যাবে। এই ছিল গ্লোবালাইজেশন, যেটাকে নেগেটিভলি বলা হচ্ছে 1980 সালে। 80 সালের ইয়েটা ছিল, থিমটা ছিল এটা। আর এরও পরে একটা লেটেস্ট হচ্ছে এই যে আসিয়ানে এটা ভ্যালু এডিশন, গ্লোবাল ভ্যালু এডিশন প্রোডাক্ট, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বলতে পারেন আপনারা। এইটাই চাইনিজরা RCEP, রিজনাল এরকম কিছু একটা RCEP বলে একটা জোট বানিয়েছে। এই জোটের এই প্রোগ্রামটা করবে এবং তাতে মজার কথা হলো আসিয়ান 10টা দেশের সাথে আমেরিকান গ্রুপের 2-3টা দেশ ঢুকছে, যেমন জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, তারও RCEP-র মেম্বার। তার মানে এটা হচ্ছে লেটেস্ট ট্রেন্ড। গ্লোবাল ক্যাপিটালিজমটা কোন দিকে যাচ্ছে সেখানে। তাহলে দেখেন প্রধান শর্ত জানেন, 8% বেশি কেউ ট্যাক্স ধরতে পারবে না। বুঝলেন? কেন ট্যাক্সকে জোর দেওয়া হচ্ছে? কারণ ট্যাক্সটা হলো গ্লোবালাইজেশনের, গ্লোবাল এক্সচেঞ্জের
ভিতরে সবচেয়ে বড় অবস্ট্রাকল। আপনি তো আর ট্যাক্সটা ধরতে না আগে অমুক দেশের প্রোডাক্ট জন্য আপনার দেশে ঢুকতে না পারে, হ্যাঁ ইন্ডিয়ান প্রোডাক্ট কিনবো না, এই যে বলতেছেন এটা তো আসলে ইকোনমিক ন্যাশনালিজম। চাইনিজরাও বলছে, সরি ইন্ডিয়ানরাও বলছে চাইনিজ প্রোডাক্ট কিনবো না, বেকুবরা টিকাইতে পারে না। এই জন্য ওদের পার্টির প্রোগ্রাম আছে, জাগরণ মঞ্চ, দলের ইয়ে থাকে না কর্মসূচি না, দলের ভিতরে যে ওই সাবঅর্ডিনেট ছাত্র দল যেমন বিএনপি, কি বলি আমরা শাখা অঙ্গ সংগঠন, ওদের অঙ্গ সংগঠনে মারা ফেলেছে জাগরণ মঞ্চটাকে। আচ্ছা, এই জাগরণ মঞ্চের প্রোগ্রাম ছিল এটা যে বিদেশি প্রোডাক্ট নেওয়া যাবে না, কারণ ইন্ডিয়া হচ্ছে সেই দেশ যারা ইকোনমিক ন্যাশনালিজমের উপরে দাঁড়ায় আছে। বিকজ একটা খালি সূত্র বলে দিই, যেই দেশ যত এক্সট্রিম ন্যাশনালিস্ট সেই দেশটা ইকোনমিক ন্যাশনালিজমের দেশ হবে। সম্পর্কটা ধরতে পারছেন আশা করি। আমরা ভারত জাতি মহান, আমরা বাঙালি জাতীয়তাবাদী মহান, এগুলো হচ্ছে যখন জাতিবাদ উগ্রভাবে আসবে তখন অটোমেটিক্যালি সে চলে যাবে ইকোনমিক ন্যাশনালিজমে। বোঝা যাচ্ছে সম্পর্কটা ধরা যাচ্ছে নিশ্চয়ই। কিন্তু ইকোনমিক ন্যাশনালিজম টিকানো, এই যে মোদি পারলো না কেন? চাইনিজ টিভি নিয়ে এসে প্রকাশ্যে ভেঙে দেখাচ্ছে আমরা চাইনিজ প্রোডাক্ট বর্জন করলাম, জাগরণ মঞ্চের দাবি আমরা। বাস্তবে কি? বাস্তবে হলো চীন আর ইন্ডিয়ার বাৎসরিক এক্সচেঞ্জের টোটাল এক্সচেঞ্জ হলো 125 বিলিয়ন, এর মধ্যে 100 বিলিয়নই আমদানি করে চীন থেকে, মাত্র 25 বিলিয়ন পাঠায়। কেন? মোবাইল, টেলিভিশন, এই টাইপের যত আইটেম আছে এগুলো সব চাইনিজ প্রোডাক্ট। জাগরণ মঞ্চ গেছে কিন্তু জাগরণ মঞ্চ ঠিকই চাপা মারে যাচ্ছে। ইকোনমিক ন্যাশনালিজমের বক্তব্যটা আছে ঠিক, কিন্তু বাস্তবে নেই। ওকে, আমরা আবার চলে আসি তাহলে শুল্ক। এইবার ট্রাম্পের পলিসিটা হলো তোমার দেশে, তুমি আমার দেশে যত রপ্তানি করছো ততটা রপ্তানি করতে আমাকে দিতে হবে। ওকে, কাইন্ড অফ চাঁদাবাজি না, মনে কর আচ্ছা এটাকে পসিবল কিনা সেই জায়গায় আসি আগে। অ্যাজ ইফ আমি এরকম তোমাকে ঠ্যাঁস দিয়ে ধরলে, গলা চিপে ধরলে তুমি দিতে করতে বাধ্য। আচ্ছা ঠিক আছে, বাধ্য, কিন্তু এটা কি শুধুই আমার স্বার্থ, তোমার কোনো স্বার্থ নেই? এইটা হচ্ছে আসল প্রশ্ন। উত্তরটা হচ্ছে এর জন্য সবার আগে গালে থাপ্পড় খাবে আমেরিকান সিটিজেনরা। ওরা তো শখে বাংলাদেশের গার্মেন্টস নেয় নাই। বাংলাদেশের গার্মেন্টসটা সস্তা মানে যতগুলা কারখানা আছে আমেরিকায়, কারখানার লোকেদেরকে যে বেতন দিবে ওয়েজ, প্রত্যেকটা ওয়েস্টার্ন কান্ট্রি কমিউনিস্টের অত্যাচারের ঠেলায় বাঁচতে না পেরে তারা একটা কায়দা করছে, ট্রেড ইউনিয়ন লগে একটা রফা করছে যে আসেন ভাই আমরা সরকারের দিক থেকে একটা মিনিমাম ওয়েজ ডিক্লেয়ার করি, এইটা নিয়ে তো আপনাদের ঝগড়া, ঠিক আছে একটা মিনিমাম ওয়েজ ঠিক করে দিই, এর নিচে কেউ কাউকে বেতন দিতে পারবে না, এইটা মিনিমাম দিতেই হবে। এটা ট্রেড ইউনিয়ন খুশি হয়ে গেছে। তো এই হোল ওয়েস্টে এখন মিনিমাম ওয়েজ। এইটাই লিবারালিজম বলতে পারে ওরা। তো সব দেশে এটা মিনিমাম ওয়েজ আছে। এখন আসেন মিনিমাম ওয়েজটা ঠিক করে কি করে? আমাদের মনে হয় এই আচ্ছা 10 টাকা বাড়ায় দিলাম, না এইভাবে তো আমেরিকা চলে না, কোনো ওয়েস্টার্ন কান্ট্রি চলে। কেন 10 টাকা ওটা বলেন, ব্যাখ্যা করেন। এখন ও বলছে আচ্ছা ধরবো কি করে? আসেন, ও একটা শ্রমিক বছরে যা যা ভোগ করে কিনতে কয় পয়সা লাগে ওটা তুমি বুঝবে। আচ্ছা তাহলে এখন আসেন, ও বছরের কয়টা শার্ট লাগে? 2টা বা 4টা, যা ধরেন আপনি। এখন শার্টের বাজারের দাম কত? আসেন কিভাবে মিলাচ্ছে দেখেন আপনি। এখন বাজারে যদি 10 ভাগ কম দামের শার্ট পাওয়া যায় তাহলে মিনিমাম ওয়েজটা ওই জায়গায় কমবে। এবং গেলে প্রত্যেকটা আইটেম দেখায় দেখে কিন্তু তার দাম কত, এইবার তার টোটালটা দিয়ে মিনিমাম ওয়েজ ঠিক হয়। তাহলে আমেরিকান শ্রমিক যে পোশাকটা পরে, পোশাকের দাম সবচেয়ে সস্তাওয়ালা যে দেশ দেয় সেই দেশ থেকে যদি খেলে আমদানি করা যায় তাহলে তো মিনিমাম ওয়েজ কমে যাবে। তাহলে আমেরিকার নিজের স্বার্থে আমাদের এখান থেকে গার্মেন্টস কিনায়। এখন ও বলতেছে আমার এখান থেকে গার্মেন্টস গেলে পরে এইটা, আচ্ছা একটু বলে নি, এইটাই প্রথমে শুরু হয়েছিল মাল্টি ফাইবার এগ্রিমেন্ট, MFA বলে।
এই মাল্টি ফাইবার এগ্রিমেন্ট যেন আমাদের খুব দয়া করছে, হুম এরকম ভাবে বলছে তোমাদের কোনো ট্যাক্স দিতে হবে না। হুম ওরা ট্যাক্স দিতে হবে না বলছিল, ওদের মিনিমাম ওয়েজ থেকে নিচে রাখা দিতে। নিচে রাখা দিন। আমরা ভাবছিলাম ঠিক আছে, খুব খাতি করছি আমরা। হ্যাঁ তো এটা ছিল তাই। পরে হাসিনার আমলে যখন তোফায়েল বাণিজ্য মন্ত্রী, তখন আমেরিকানরা এটা উইথড্র করে নেয়। উইথড্র করে নেওয়াতে দেখা গেল এবার 15% ট্যাক্স দিতে হয় আমাদের। এরপরও আমাদের কম্পিটিটরদের চেয়েও কিছু কিছু আইটেমে আমরা বেটার, ফলে 15% ট্যাক্স দিয়েও আমরা রপ্তানি করতে থাকি আমেরিকায়। ঠিক আছে, হুম। এখন উনি বলতেছে যে এইটা এই 15% এখন 37% হবে, যেটা আবার 2% কমেছে, ফাইনালে 35 বানাইছে। তাহলে এইটার ইম্প্যাক্ট পড়বে এখন তাহলে মিনিমাম ওয়েজে, বুঝছে? তাতে কি এতে কি বাইডেন ট্রাম্প সাহেবের লাভ হচ্ছে? তাহলে এত সহজ না। মানুষ যে কারণে ট্যাক্স ধরাটা কমাতে বাধ্য হয়েছে, নতুন কিছু আনতে হচ্ছে। দেখেন আপনি গ্লোবাল ক্যাপিটালিজমে বলে যেটা টিকাইতে চাচ্ছে দুনিয়াটাকে, খাইয়ে পরে বেঁচে থাকতে হবে, পুঁজিগুলো ব্যবহৃত হইতে হবে। তো পুঁজি রেখে দিলে পুঁজি নষ্ট হয়ে যায়। 100 টাকা রেখে দিলে যদি বিনিয়োগ না করে ওইটার দাম হবে 99 টাকা, 98 টাকা, তো কমতে থাকবে। কারণ বিনিয়োগ করলে না ওটা প্রফিট হবে, প্রফিট হলে না ওটা বাড়বে। আর যদি বিনিয়োগই না করে ওটার মূল্য কমতে থাকবে। সো বিনিয়োগ ছাড়া ক্যাপিটালের কোনো সুখ নেই। আর এই কারণে তাকে আবার বাজার খুঁজতে হবে, ক্রমশ বাজার খুঁজতে 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 বাজারে বেরোতে হবে। কারণ বাজার যদি না পায় তাহলে বিনিয়োগ, আপনার বিশাল সক্ষমতা আছে, আপনি আমেরিকা, কিন্তু যখনই আপনার নাই, আপনি যখন বিনিয়োগটা বাজারে বিনিয়োগ নেওয়ার লোক নাই, বিনিয়োগ চিবাই খাইবেন, তার সক্ষমতা উল্টা নেগেটিভ হয়ে যাবে আপনার। ঠিক আছে, এইটা হলো এই যে সারপ্রাইজ ভ্যালু যে আপনি চুরি করে নিয়ে গেছেন, এইটার নেগেটিভ এফেক্ট। এই যে আপনি আজীবন সলিউশন হলো একটাই, ক্যাপিটালিজমের একটাই সলিউশন, আরো বাজার খুঁজতে থাকো, বাজার খুঁজতে থাকো। ওরা চীনকে গলায় ধরে ধরে নিছিল 70-এর দশকে আমেরিকানরা। কেন? চীনে একদিন পর্যন্ত ক্যাপিটালই ঢোকে নাই। এই যদি সুযোগটা দেয়, ভাই 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 বেঁচে যাবো আমরা। আমরা ওয়াল স্ট্রিট বগল বাজাবো, আমাদের এখন সমস্ত ক্যাপিটাল যাবে চীনে। এই খুশিতে তারা চীনকে নিয়েছিল। চীনের সদস্য, চীনের এর আগে জাতিসংঘের সদস্য হচ্ছিল না, তাইওয়ানের কাছ থেকে কেড়ে নিয়ে ওটা চীনকে দিয়ে দিচ্ছে। এই জন্য তাইওয়ান এখনো জাতিসংঘে স্বীকৃত কোনো দেশ না। তাইওয়ান এই জন্য চীনের অংশ। অন্য মূল জায়গায় যাবো না, অন্যদিকে মূল কথা আসছি। তাহলে মূল বিষয়টা হচ্ছে কি আসলে, যে আপনাকে এই যে ট্যাক্স বসাইছেন, ট্যাক্স বসানোটা আপনার সলিউশন না। এটাকে আপনি নিয়ে যাচ্ছেন 1980 সালের আগের যে আমেরিকা ছিল, যে অরিজিনাল প্রবলেম ছিল, যে আপনি কি পদ্ধতিতে বিনিয়োগ বাড়াবেন, আমাদের মতন দেশে বিনিয়োগ নিয়ে আসবেন, সেইটার সলভ করতে গিয়েই তো আপনি গ্লোবালাইজেশন, যেটাকে কমিউনিস্টরা বলতেছে, আপনি এই গ্লোবাল ক্যাপিটালিজমটা আনছিলেন। তো ওই কারণে তো ওটার সলিউশন কি তাহলে? যেখানে চীন চলে যাচ্ছে আপনার ভ্যালু এডিশনের দিকে, আর আপনি সেখানে উল্টা দিকে রওনা দিচ্ছেন, গ্লোবাল থেকে ন্যাশনালে ঢুকছে। ন্যাশনাল ঢুকতেছেন, এটা হবে না তো। এই রাইট শব্দ বলেছেন একটা, গ্লোবাল থেকে ন্যাশনাল ঢুকছে। তো ন্যাশনাল ক্যাপিটাল তো চলবে না, এটা তো আগেই প্রমাণিত হয়ে আছে। এই যে ইন্ডিয়া ঢুকতেছে এখন, শুধু মুখে বলছে জাগরণ মঞ্চ, কাজে করতেছে 100%, $100, $100 বিলিয়ন এক্সচেঞ্জ নিয়ে আসতেছে চাইনিজের কাছ থেকে। সবচেয়ে ঘৃণিত দেশ হলো ওদের চোখে চায়না, আর ওই চায়নার কাছ থেকে মালামাল আনতে হচ্ছে। বলে তো লাভ নাই এগুলা। তাহলে ট্রাম্পের বেলায় কি হবে? সেম ঘটনা ঘটবে। মিনিমাম ওয়েজের অবস্থা কি হবে? চড়তে থাকবে। আমি কি ধরাইতে পারছি মূল প্রবলেমটা কি হবে? দেখে মনে হচ্ছে যে খুব জোরে আমাদেরকে চাপ দিল। আচ্ছা, আমরা তখন কি করব? গ্লোবাল ট্রেন্ডটা হলো এখন অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, তাহলে আমেরিকাকে বাদ দিয়ে বাকি সবাই, আমরা তো আসলে গ্লোবাল এক্সচেঞ্জের লোক, তো আমেরিকাকে বাদ দিয়ে একটা গ্লোবাল সিস্টেম বানা হলে হচ্ছে। এখন তোর ন্যাশনালিজম আর থাকবে না, ন্যাশনাল হয়ে থাকুক। এইবার ওর বেতন কত বেড়ে যাবে, মিনিমাম ওয়েজ বাড়বে কত, খেয়াল করেন না? ওই জিনিস বাংলাদেশে বানাতে গেলে দেখা যাচ্ছে ওর 100 ভাগ কম দামে বিক্রি হয়। বাংলাদেশের শার্ট বানাতে $3 লাগে না, ওদের দেশে বানাতে গেলে $100 লাগবে। পোষাবে? তার মানে এইটা যোগ হয়ে যাবে ওদের মিনিমাম ওয়েজে। পোষাবে?
ও এগুলো হচ্ছে পাগলা, তো এই জন্য ওকে পাগলা বলা হচ্ছে, যে একটা রিয়েলিটি থেকে আমেরিকাকে কম দুঃখে গ্লোবাল ক্যাপিটালিজম করতে গেছিল, সেটাই। ও ধরে নিচ্ছে যে ওরা শখে গেছিল। এইটা করতে পারলে তাহলে আমাদের দেশের জিনিস, এটা আর একটা মোদি, সে দেশের জিনিস খাইব, আমাদের এত সক্ষমতা ছিল। আরে ভাই, তোদের সক্ষমতাতে এই জিনিস প্রডিউস করলে এর দাম 100 গুণ বেশি পড়বে বাংলাদেশের চেয়ে। এটা হচ্ছে বাংলা কথা। আর ততই তুই বাজার থেকে আউট হয়ে যাবি। আর তোর নিজের বাজার দিয়ে নিজের যতগুলো সক্ষমতা প্রোডাকশনের, এই সব প্রোডাকশনের সক্ষমতাটা ব্যবহার করা যাবে না। তাহলে ওই কারখানা তো চলবে না, কারখানা অমৃত বন্ধ হবে। তাহলে এখন বন্ধ হচ্ছে, কম্পিটিশনে হেরে যাচ্ছে। ওদের দেশে গার্মেন্টস ফ্যাক্টরি নাই কেন? ওদের দেশে গার্মেন্টস ফ্যাক্টরি করলে তার যে মিনিমাম ওয়েজ, এই মিনিমাম ওয়েজের আমাদের মিনিমাম ওয়েজ 100 আকাশ পাতাল করা কম। তাহলে আমার দেশের মিনিমাম ওয়েজের সুবিধাটা নিয়ে ওদের মিনিমাম ওয়েজকে ডাউন রাখছে। এটা হচ্ছে সোজা হিসাব, ক্যাপিটালিজমের হিসাব এটাই। আর ও বলতে যাচ্ছে যে ওর মিনিমাম ওয়েজ দিয়ে যাবে, তো যাক। এতে কি হবে? এইবার চীনকে কেন্দ্র করে আমরা আরেকটা গ্লোবালাইজেশন, আরেকটা গ্লোবাল এক্সচেঞ্জ সিস্টেম বানিয়ে ফেলবো, যেটা অলরেডি আছে। কানাডাকে ইয়ে দিচ্ছে, প্রস্তাব দিচ্ছে, তো 51 নম্বরে স্টেট হয়ে যায়, তুই বিলীন হয়ে যায়, তাহলে ট্যাক্স দিতে হবে না। দেখেন, ও রাগের চোটে ইলেকশন করছে, ইলেকশন করে ওই পুরান পার্টিটাই আবার ক্ষমতা আসছে। কারণ রিয়েল প্রবলেমটা আপনাকে যদি অ্যাড্রেস না করতে পারেন, আর তো মানুষ তো এটাকেই চলে আসবে আসলে। ফলে প্রত্যেকটা দেশ আমেরিকা বিরোধী হয়ে যাচ্ছে। জাপান কান্নাকাটি করতেছে, তার চালের দাম কম, এখন আমেরিকানরা নেবে না, তাহলে কি হবে? ওর ক্লোজ দেশ চায়না, জাপান উঠছে আমেরিকানদের ইনভেস্টমেন্টে। এখন সেই আমেরিকানরা তার বৈরী হয়ে গেছে। এখন কোয়াড বলে যে জোট বানাইছে, এনি জোট, অ্যান্টি চায়না ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এই নিয়ে কোনো তার মুখ দিয়ে কোনো আওয়াজ নাই। ট্রাম্প এই পর্যন্ত এই শব্দটা উচ্চারণ করে না। খালি আমাদের এই শয়তান ইউনূস সাহেবের কারণে সে এই যে এখনকার রুবি, ওদের পররাষ্ট্রমন্ত্রী, তার সাথে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে, সেখানে উল্লেখ আছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। কিন্তু ট্রাম্প এখনো পর্যন্ত শব্দটাই উচ্চারণ করে না কোথাও, কারণ মিলে না তো তার এই ট্যাক্স ধরা সিস্টেমের সাথে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। সে তো কারোর সাথে জোট করবে কিনা, এটা তো স্ট্র্যাটেজিক কারণে হবে না। যেই তাহলে তো জাপান ওর পক্ষে থাকার কথা। ও বলতেছে তোমার দেশে যত পণ্য আমি আমার দেশে রপ্তানি করছো, তত পণ্য আমাকে রপ্তানি করতে দিতে হবে, যেন বা তুমি আমার সঙ্গে কম্পিটিটর, তুমি চাইলে কম দামে আমার মতন দামে দিতে পারবা জিনিসটা। এই যে আমাদেরকে বলছে আমাদেরকে ইয়ে করতে হবে, করতে হবে, অস্ত্র কিনতে হবে আমেরিকা থেকে। আরে বাবা, আমেরিকান অস্ত্র তো দূরের কথা, আমেরিকান একটা হেলিকপ্টার, রাশিয়ান MI-8 সবচেয়ে কম পয়সার হেলিকপ্টার, 10টা কেনা যাবে আমেরিকান একটা হেলিকপ্টারের দাম দিয়ে। তো এখন আমি কিনবো? আমি এখন একটা গুলি কিনবো, কি আমেরিকান গুলি, তাও আমেরিকান গুলি আমেরিকা থেকে আসছে না, আমেরিকান গুলিটা বানাতে দিচ্ছে ওরা তুরস্কে, পেটেন্টটা ওরা দিচ্ছে। এই জন্য তুরস্ক আমেরিকাকে একটা পার্সেন্টেজ দেয়, আর এবার তুরস্ক থেকে আমাদেরকে বলতেছে গুলি নিতে। তো এই গুলির দাম চাইনিজের চেয়ে বেশি, আমরা কেন নিব? কথা ক্লিয়ার? এখন বলতেছে তোমাদেরকে এটা যদি না নাও তাহলে 35% ট্যাক্স দিতে হবে। তো 35% ট্যাক্স যদি দিতে হয়, তাহলে আমি আর তুরস্ক থেকে গুলি নিব কেন? প্লাস চাইনিজ থেকে গুলি নেওয়ার আরেক সুবিধা আছে, চাইনিজদের গুলিটা আস্ত গুলি দেই না আমরা। আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি যেটা আইব খান বানায় দিয়ে গেছিল, ওটা এখন পুরোটা আর্মি ছেড়ে দেওয়া হয়েছে। আর্মি এই গুলিটার র মেটেরিয়ালটা নিয়ে এসে গুলি নিজে বানায় নেয় মেশিন টুলস ফ্যাক্টরিতে। এবার বুঝছেন, ডাইরেক্ট চাইনিজদেরকে ফ্যাক্টরি বানাতে দেই না আমরা আমাদের ফ্যাক্টরির উপযোগী করে র মেটেরিয়াল পাঠাতে বলছি। তা আমি এগুলো সুবিধা আমারটা দেখবো না? তা ট্রাম্প আমাদেরকে ফোর্স করতেছে তোমাদেরকে 35% ট্যাক্স দিতে হবে, যা পাঠাও তাও। তখন এটা কি হবে? সোজা হিসাব আমার বলবো, আমি দাবি করব যেমন আছে থাকুক, আমার দরকার নেই আমেরিকান বাজার। আমাকে তাহলে অল্টারনেটিভ বাজার খুঁজতে হবে। অল্টারনেটিভ বাজার চাইনিজরা বসে আছে আমাদের গার্মেন্টস নেওয়ার জন্য, আমি তো এদিকটা এক্সপ্লোর করি নাই। চাইনিজ আমাদের পার্ট নেওয়ার জন্য বসে আছে, আমি তো এক্সপ্লোর করি নাই।
তাহলে আমি যেটা সস্তায় বানাইতে পারি, আমি যেটা বানাইতে দক্ষ, সম্ভবত আমি সেটা করতে পারি। এটাই তো গ্লোবাল ক্যাপিটালিজম, গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেম। তো আমাকে তার ভিতরে ঢুকাটা দেশের স্বার্থের জন্য এটা আমার জন্য বেটার রাস্তা। এবার এখান থেকে আমি এখন চলে যাবো ভ্যালু এডিটের দিকে, ভ্যালু এডিটের কোনো জোটের মধ্যে ঢুকে পড়বো। আমরা এই জন্য অ্যাপ্লাই করছি ASEAN ঢুকার জন্য, এটা আমার জন্য বেটার। তা আমি কি জন্য আমেরিকার মতন এই যে বোকা একটা গাদা না, ও তো আমার সাথে পারবে না মিনিমাম ওয়েজে। ও মনে করতেছে আমার যদি আমি যদি 10 টাকার মাল পাঠাই, ওকেও 10 টাকার মাল পাঠাতে দিতে হবে। আরে বাবা, তোমার 10 টাকার মালের এর চেয়ে সস্তা পাওয়া যায়, আমি কেন তোমারটা কিনবো? কম্পিটিশন থাকবে না? তুমি তো কম্পিটিশন নাই করে দিতে যাচ্ছ, খালি একটা জায়গায় ফাঁকি দিতে বলতেছে। আমেরিকান ব্যবসায়ীরা ধরেন আমেরিকার চেইন স্টোর আছে, মার্কস স্পেন্সার টাইপের গার্মেন্টস, এখন মার্কস স্পেন্সারের ফ্যাক্টরি আছে চায়নাতে, এইবার বিপদে পড়ছে, ওগুলাকে আনতে দিচ্ছে ট্যাক্স ছাড়া। আমার আর্গুমেন্ট হচ্ছে যে দরকারই নেই, আমাকে যদি সে না দেয়, এবং আমাদের চেয়ে বেলায় ভিয়েতনামের ট্যাক্স কম, তো ভিয়েতনামে তো গার্মেন্টসে আমাদের চেয়ে বেটার সুবিধা পাবে। তো আমেরিকা বাদ দেওয়া ছাড়া তো আমাদের উপায় নেই, আমি তো চাইলেও পারবো না। তাহলে বোঝা গেল কমিউনিস্টদের ইকোনমি, কমিউনিস্টরা মনে করে তারা ইকোনমিতে জাহাজ, বুদ্ধি জাহাজ। তাহলে প্রথম কথা হলো, এখন তারা কি ট্রাম্পের এই শুল্ক নীতিটা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে কমিউনিজম দিয়ে? বেকায়দা প্রশ্ন করলাম, উত্তর যে পারবে না। কারণ শুল্কের কোশ্চেনটা তখনই আসে যখন আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যটা চলে। যখন আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য নাই, শুল্কেরও বালাই নাই। স্টালিনের সমাজে, স্টালিনের জীবৎকালে তো উনি মারা গেছেন 53 সালে, সোভিয়েত ইউনিয়ন বেঁচে ছিল 91 সাল পর্যন্ত। এই পুরা সময়ে সে কোনো আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য করে নাই, মানে ট্যাক্সের কোনো সিস্টেম ছিল না। তো ও ট্যাক্স জিনিসটাই তো বোঝে না। সো কমিউনিস্টের সাবজেক্টই তো না ট্যাক্স, ট্যাক্সের ভালো মন্দ কিছু জানে না, কমিউনিস্ট তত্ত্বের ভিতরে নাই জিনিসটা। তাহলে কমিউনিস্টরা এইবার এই ট্রাম্পের শুল্ক নীতিটাকে কি ব্যাখ্যা করবে, বুঝবে কেমন করে? উত্তর হচ্ছে একটা বিগ জিরো। মুখটা বন্ধ করে রাখার জন্য উপায় নাই, খালি বলতে হবে আমার সমাজতন্ত্র ভালো। ক্লিয়ার? এই হলো ট্রাম্পের শুল্ক নীতি বনাম সমাজতন্ত্র বা স্টালিনিজম।